আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। মা, মা, মাগো, আমার এই পুজো গ্রহণ করো মা, যেন আমার উদ্দেশ্য সফল হয় মা, আমি যেন সর্বস্ব লুট করে নিতে পারি মা, মাগো। মায়ের সামনে নমস্কার করে উঠে দাঁড়ালো ব্যক্তিটি। তার পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে রওনা দেওয়ার আদেশ করে সেও বেরিয়ে গেল মন্দির থেকে। নৌকোয় পাড়ি দিয়ে তারা যে স্থানে উপস্থিত হয় সেখানে কয়েকজন ব্যবসায়ী পথিক বিশ্রাম করছিল। খুব চুপিসারে গিয়ে তারা ঘিরে নেয় সবাইকে, বন্দী হয় সবাই। কিছু মুহূর্ত পর একজন এসে কর্তার কাছে বলে, কর্তা, এই সব গয়নার মধ্যে সেই বাক্সটা নেই যেটা সেই অমূল্য রতন দেওয়া আছে। নিয়ায় ওই হতচ্ছড়াকে আমার সামনে। বন্দীদের একজনকে কর্তার পায়ের সামনে নিয়ে গিয়ে ফেলে দিল রতন। সে হাত জড়ো করে কাকুতি মিনতি করছে। কর্তা, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন কর্তা, কর্তা ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন। ছেড়ে তো দেবই রে, কিন্তু আগে বল, এই অমূল্য রত্নখচিত গয়নার বাক্সটা কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল, শুয়োর, কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না কর্তা, আমাকে ছেড়ে দিন কর্তা, কর্তা আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না। না, এইভাবে তুই বলবি না। না, এই কে আছিস? আমার খড়গটা নিয়ে আয় এখনই, আজ এখনই আমি বলি দেব, নিয়ে আয়। কর্তা, কর্তা আমায় ছেড়ে দিন না কর্তা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না কর্তা, ছেড়ে দিন। এই এই ওইটাকে নিয়ে আয়, নিয়ে আয় এখনই। এবার বল, গয়নার বাক্সটা কোথায়? বলবি নাকি ওর মতো তোকেও বলি দিতে হবে আমার আজকে? ক্ষমা করে দিন কর্তা, ক্ষমা করে দিন। ওই ওই গাছের নিচে পুঁতা আছে, আমাদের আমাদের ক্ষমা করে দিন। আমাদের আশঙ্কা ছিল আমাদের উপর ডাকাতি হতে পারে, তাই তাই আমরা ওটাকে পুঁতে দিয়েছিলাম। আমাদের ছেড়ে দিন কর্তা, ছেড়ে দিন। রতন। কর্তা। রতন আর দল মিলে সেই বাক্স বের করল মাটি খুঁড়ে। তারপর সেটি এনে ধরল কর্তার সামনে। কর্তার চোখ যেন জল জল করে উঠল। একটা অট্ট হাসি হেসে তিনি আদেশ করলেন, রতন, সব কটাকে মেরে নদীতে ভাসিয়ে দে, ডাকাতির কোনো চিহ্নই যেন না থাকে। বলেছিলাম না, পূর্ববর্তী গল্পে যারা কমেন্ট করবে যে তারা কোথা থেকে গল্প শুনছে, তাদের সবার নাম নেওয়া হবে আমাদের এই গল্পের শুরুতে। কিন্তু সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছ থেকে, কারণ সবার নাম হয়তো বলা সম্ভব নয় এই গল্পের শুরুতে। তাই যাদের যাদের নাম বাদ পড়ে যাবে তারা কিছু মনে করবেন না, তারা এই গল্পতে কমেন্ট করে দেবেন, নিশ্চয়ই পরবর্তী গল্পে তাদের নাম নেওয়া হবেই। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন। শ্রোতা বন্ধুদের নাম হলো দিয়া নদিয়া থেকে, রঞ্জু বিশ্বাস রানাঘাট থেকে, অতনু কর্ণাটক থেকে শুনছে, বাহ। শঙ্কর মণ্ডল বারুইপুর থেকে, সায়নিকা কৃষ্ণনগর থেকে, ঢাকা থেকে মীর সাহেব, অর্ণব বাবু সাঁতরাগাছি থেকে শুনছেন।
আর বাটানগর থেকে প্রতানু ব্যানার্জি। চলুন, অনেক দেরি হয়ে গেল, এবার গল্পে আসা যাক। এক অজানা ভয় দানা বেঁধে রয়েছে নিঝুম পুরীর আনাচে কানাচে। চলুন একটু খুঁটিয়ে দেখা যাক। আমাদের আজকের নিবেদন লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে নিঝুম পুরীর ভয়। পূর্ণিমার এক নৈসর্গিক রাত। আজ রাতটা কেমন যেন থমথমে। মহাদেব সাঁতরা গ্রামের এক চাষি লোক, কিন্তু তার বাজে অভ্যেস। রাতের অন্ধকারে গ্রামে সে কিছু না কিছু চুরি করে। আজ সে চুরি করতে বেরিয়ে অজান্তেই এসে পড়েছে সেন ভিলার সামনে। কথাটা তার বোধগম্য হতেই সে চুরির চিন্তা ছেড়ে রাম নাম জপ করতে লাগলো। রাম 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 রাম, আমি আর চুরি করবো না, বাবা গো, প্রভু প্রভু ঠাকুর আমাকে বাঁচাও। এক মনে বিলাপ করতে করতে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক এমন সময় একটা নূপুরের আওয়াজ পেয়ে সে ভয়ে হোঁচট খায় একটা পাথরে। সে মুখ তুলে উঠে দেখে তার সামনে সেন ভিলার জং ধরা গেট। তার নজরটা একটু দৃঢ় হতেই সে ভিলার ছাদে অস্পষ্ট কিছু একটা দেখে। ওটাকে বাবা গো! বিকট চিৎকার করে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আকাশের গোল চাঁদটাকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। সেই আলোর নিচে সেন ভিলার ছাদে এক নারী মূর্তি যেন হেঁটে বেড়াচ্ছে। তার শরীরে অলঙ্কারে ভর্তি, তার কেশ যেন মাটি স্পর্শ করে যাচ্ছে। তার পায়ের নুপুরের শব্দে যেন বাতাস নেশাতুর হয়ে যাচ্ছে। আর তার অট্টহাসিতে পুরো জঙ্গল শিহরিত হচ্ছে। গতকাল শতরূপের ফোনটা পাওয়া থেকেই সৌনক বেশ এক্সাইটেড। ওদের লাস্ট সেমিস্টার শেষ হয়েছে সবে। সারাদিন শুধু ভেবে যায় কি করবে আর কোথায় যাবে। পড়াশোনার চাপ নেই, তাই সময় আর কাটতে চাইছে না। কোথায় কোথায় যাবে, কার কার সাথে দেখা করবে, এই সব প্ল্যান করে চলেছে দিন রাত। শতরূপ ওরফে শত গতকাল ফোন করে ওর সাথে নিঝুমগড় যাবার কথা বলতেই সৌনক এক কথায় রাজি হয়ে গেল। আর হবে নাই বা কেন? আসলে শতরূপের মুখে সে নিঝুমগড়ের এত গল্প শুনেছে যে শতরূপ বলা মাত্র প্রস্তাবটা লুফে নিল। হাওড়া থেকে মাত্র 6 ঘন্টার রাস্তা এই নিঝুমগড়। শতরূপদের আদিবাড়ি সেখানে। তবে এখন তো কেউ থাকে না। কেয়ারটেকার মধু বাড়িটা পাহারা দেয় সারা বছর। শতরূপদের বাড়ি থেকে তাকে টাকা পাঠানো হয় মাসে মাসে। তবে ওই বাড়ি নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। বছরের পর বছর ওইভাবেই পড়ে আছে। না করছে কোনো ব্যবস্থা, না কেউ যেতে চায় সেখানে। কেন তা কে জানে। এত বিশাল একটা প্রপার্টি এমনিই পড়ে আছে, আর বসবাস করার তো প্রশ্নই ওঠে না। তবে সৌনক শুনেছে এককালে ওই বাড়ির নাম ছিল প্রচুর। শত ঠাকুরদা ছিলেন ডাক সাইটে জমিদার। তাকে সবাই ভয় করেই চলত। বড়কর্তা নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। তবে তার সুনামের সাথে বদনামও ছিল অনেক। অবশ্য সেই বদনামটা ঠিক কি সেটা কেউ জানে না। তবে সেই ডাক সাইটে জমিদার মণিময় সেন শেষ দিকে কিরকম যেন হয়ে গেছিলেন। তার মৃত্যুটাও অদ্ভুতভাবেই হয়েছিল, যেটার কারণ আজও কেউ বুঝে উঠতে পারে না। আর কারণটা কেউ জানেও না। ওনার বড় ছেলে মনোময় মানে শতরূপের বাবা ঠাকুরদা পরের দিকে নিঝুমগড় ছেড়ে কলকাতার বাসিন্দা হন। সেই থেকে ওই প্রাসাদ
অমনি অবহেলিত হয়ে পড়ে আছে। সে প্রায় 150 বছর হয়ে গেল। আগে মধুর বাবা যদু পাহারা দিত। সে দেহ রাখাতে মধুর হাতে ওই প্রাসাদের ভার বর্তেছে। ওরা বংশ পরম্পরায় ওই বাড়ির পাহারাদার। শত ফোন করে মধুদাকে জানিয়ে দিল পরের শুক্রবার তারা নিঝুমগড় যাচ্ছে। বাড়িতে থাকার ঘরগুলো যেন ঠিকঠাক করে রাখে। কোনো চিন্তা নাই, সব ঠিকঠাক থাকবে দাদাবাবু। শুক্রবার দিন সকালে ওরা হাওড়া থেকে ট্রেনে চেপে বসল। শতরূপ বেশ ক্ষোভের সাথে বলল, জানিস, আমার বাড়ির লোকেরা কিন্তু এই নিঝুমগড় যাওয়ার ব্যাপারটা ভালো চোখে দেখছে না। ওদের কি যে এক ভয়, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। কি আছে ওখানে? আচ্ছা বল তো তুই, নিজেদের প্রাসাদের মতো বাড়ি ওখানে, সেটা দেখতে ইচ্ছা করে না? ঐতিহ্যের একটা দাম নেই নাকি? তুই কি কোনোদিনও ওখানে গেছিলি? আরে সেই কোন কালে একবার গেছিলাম, কিছুই মনে নেই। তবে বাড়িটা আমার ভীষণ টানে, কেন জানি না। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে দেখতে পাই বাড়িটাকে। জানিস, ওই বাড়িতে নাকি বিরাট জাঁকজমক করে কালী পুজো হতো। সারা গ্রামের লোক আসতো পুজো দেখতে, ভোগ খেতে। কিন্তু ওখান থেকে চলে আসার পর তো সবই বন্ধ হয়ে গেছে। আর আমার সেটাই অদ্ভুত লাগে যে এত বছর আগে কোনো জমিদার বাড়িতে কালী পুজো করত। কারণ মা কালী কোনো গৃহীর বাড়িতে পুজো পেত না তখন। একমাত্র শ্মশানে আর ডাকাতদের আস্তানাতে তাদের পূজা করা হতো। অথচ এই সেন ভিলায় দিব্যি কালী পুজো হতো বছরের পর বছর। এটি একটু অদ্ভুত লাগছে না? ব্যাপারটা আমাকে বেশ ভাবায়। হ্যাঁ রে, আমিও তো শুনে অবাক হচ্ছি। কারণ অত বছর আগে কালী পুজোর কোনো চল ছিল না, তাও আবার গৃহস্থ বাড়িতে। ব্যাপারটা বেশ অদ্ভুত আর আশ্চর্য হওয়ার মতোই। এই যে আমি নিঝুমগড় যাব বলছি, তাতেও সবার আপত্তি। কেন যাবি? কি দরকার? ওটা কি বেড়ানোর জায়গা নাকি? আর কি কোথাও যাওয়ার জায়গা নেই? এই রকম কথাবার্তা শুনেই চলেছি কদিন ধরে। আরে ওখানে কি ভূতের বাসস্থান আছে নাকি? না হলে এত ভয় পাচ্ছি কেন সবাই? জানি না রে, কি যে ব্যাপার। নিজেরাও যায় না, আমার যাওয়াটাও পছন্দ করছে না। তা তুই যখন ওখানে গেছিলি শেষবার, তখন তোর বয়স কত ছিল? শেষবার যখন ওখান থেকে চলে এসেছিল সবাই, সেটা 150 বছর আগে। মাঝে আরেকবার যাওয়া হয়েছিল একদিনের জন্য, আমাকে নিয়ে গেছিল তখন। আমার বয়স তখন 7-8 হবে, ওই শেষ যাওয়া। কিন্তু জানিস সৌনক, বাড়ির ছবিটা যেন আমার মনে গেঁথে আছে। আমি কতদিন স্বপ্নে দেখেছি আমি ওখানে আবার গেছি, কিন্তু আর কেউ কোনোদিন ওই তল্লাটে পা রাখিনি। এবার তাই মনে অনেক প্রশ্ন নিয়েই যাচ্ছে ওখানে। জানি না আমার প্রশ্নের উত্তর পাবো কিনা এবারও। দুই বন্ধু গল্প করতে করতে আর বাড়ি থেকে আনা নানা রকম খাবার খেতে খেতে এক সময় পৌঁছে গেল নিঝুমগড়ে। একদম অচপাড়াগা বলতে যা বোঝায় তা মোটেও নয়। স্টেশনের দিকে বেশ কিছু দোকানপাট আছে। ওখান থেকে একটা ভাড়া গাড়ি নিয়ে তারা তাদের সেন ভিলার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িটা গ্রামের যত ভিতরের দিকে যাচ্ছে ততই গ্রাম্য পরিবেশ চোখে পড়ছে। এদিকে পাকা বাড়িঘর বেশ কম। বেশিরভাগই বাড়িতে টিনের ছাউনি দেওয়া রয়েছে। মাঝে মাঝে দু একটা পাকা বাড়ি। মাটির ওপর লাল সুরকি ঢালা রাস্তা, দুধারে প্রচুর গাছপালা। যদিও সেন ভিলায় যাবে বলতে সবাই কেমন অদ্ভুত চোখে দেখছিল তাদের, যেন খুব সাংঘাতিক কোনো ব্যাপার স্যাপার। একজন তো ওদের পরিচয়ও জানতে চাইল। ঠিক সন্ধ্যের মুখে ওরা সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। আবছা অন্ধকারে বাড়িটা দেখে সত্যি ভয় লাগছিল। 3 তলা বিশাল সেই প্রাসাদটা যেন হাত পা মেলে দাঁড়িয়ে আছে, আর 2 হাত মেলে ডাকছে ওদের। বিশাল গেট আর চারিদিক গাছপালায় ঢাকা। খুব একটা যত্ন করে না বোঝাই যাচ্ছে। বাড়ির অবস্থাও ততই বছর। শতরূপ মধুদা বলে বার কয়েক ডাকাতে একজন 1 তলার সদর দরজা খুলে বেরিয়ে এলো। বাড়ির বাইরের দিকে আলোটা জ্বালাতে তবু একটু বোঝা যাচ্ছিল চারপাশটা।
মধুদা এসে সেই বিশাল গেটটা খুলল। তার যা আওয়াজ শুনে মনে হবে গ্রামের সব লোক জেনে যাবে। মধুদার বয়স আন্দাজ করে বছর 60-এর কোঠায় ধরা গেল, তবে মোটেও বুড়ো নয়। বেশ শক্তপোক্ত খাটিয়ে চেহারা তার, গায়ের রং কালো, লম্বা চওড়া, তবে বেশ হাসি খুশি। গেট খুলে দিতে দিতে বলল, তোমরা এসে গেছো? চলো বাড়ির ভেতর চলো, হাত মুখ ধুয়ে নাও আগে। সেই কখন বেরিয়েছো বাড়ি থেকে? ওরা বাড়ির সামনে দাঁড়াতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো, তার সাথে মাটির সোঁদা গন্ধ। চলো চলো, দোতলায় ওঠো তোমরা, তবে সাবধানে সিঁড়ি দিয়ে উঠবে। মধুদা বলতে বলতে তাদের আগে উঠতে থাকে। আমি কিন্তু রাতে এখানে থাকি না, সারাদিন কাটাই আর রাত হলে বাড়ি চলে যাই। সে কি? কেন? তুমি রাতে না থাকলে আমরা থাকবো কেমন করে? না না, তবে তো থাকা মুশকিল। আরে না না, কর্তাবাবুর হুকুম রয়েছে, তোমরা যে কদিন থাকবে আমার বাড়ি যাওয়া চলবে না, কোনো চিন্তা নেই তোমাদের। তা একতলাটায় থাকো না তুমি? না, একতলার অবস্থা বিশেষ ভালো না, আমি সারাদিন থাকি দোতলার একটা ঘরে। ওরা দোতলায় উঠে দেখল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়েছে। ওপরে 4-5খানা ঘর আছে, তবে সবকটাই বাসযোগ্য। আগে নাকি এখানে কারেন্ট ছিল না, পরে আনা হয়েছে। সেটা খুব বেশি দিন আগের কথা নয়, তবু লাইট আছে বলে বাঁচোয়া, না হলে ভুতুরে বাড়ি বলেই মনে হতো এটাকে। তিনতলায় কি আছে গো মধুদা? ফাঁকাই পড়ে আছে ঘরগুলো। তিনতলার অবস্থাটাও ভালো নয়, শুধু এই মাঝের তলাটাই একটু ঠিকঠাক আছে। রাতে খাওয়া দাওয়ার পর ওরা শুয়ে পড়ল সিঁড়ির মুখের ঘরটায়। ওটাই সব থেকে বড় ঘর, আর ভিতরে বাথরুম আছে বলে। বিশাল একটা পালঙ্কের সাদা ধবধবে চাদর পাতা, ঘরের একদিকে দেরাজ আয়না বসানো, টেবিল চেয়ার সবই আছে। সেই পুরনো আমলের আসবাব, তাতে সব সাবেকি আনার ছাপ, আর একটা অদ্ভুত গন্ধ ঘরটায়, যেটা ঠিক বোঝানোর মতো নয়। অনেকটা ন্যাপথালিন ছড়িয়ে দিলে যে গন্ধটা আসে সেই রকম। রাতে ডাল ভাত ডিমের ঝোল খেল ওরা। মধুদা বলল, কাল বাজারে যাব, মাছ মাংস সব কিনে আনবো। আজ রাতে এটুকুই করতে পারলাম। অত খাবার দাবার নিয়ে ভাবতে হবে না তোমায়। কদিনের জন্য ঘুরতে এসেছি, ঘুরবো বেড়াবো, ব্যাস, এটাই অনেক। আর এদিকে দেখার মতো কিছু আছে কি মধুদা? একটা নদী আছে, আর আছে কতগুলো পুরনো মন্দির। রাতে ঘরে জল রাখতে এসে মধুদা বারবার করে বলল, একটা কথা বলি তোমাদের, রাতে কোনো মতেই ঘরের বাইরে বেরোবে না তোমরা। কোনো শব্দ বা কোনো রকম আওয়াজ হলে ঘরেই থাকবে, বেরিয়ে দেখবার দরকার নেই। এটা খেয়াল রেখো কিন্তু। কেন, কি হবে তাহলে? আর কিসের শব্দ হয় এখানে? আসলে পাড়াগা তো, অনেক রকম ব্যাপার ঘটে থাকে, সেজন্যই সাবধান করলাম। তুমি কোন ঘরে থাকবে মধুদা? কোনো দরকার হলে ডাকলে পাবো তো? আমি ওই ঘরের কোণেই থাকবো, কোনো অসুবিধা হলে ডাকবে। যাও শুয়ে পড়ো, রাত হয়ে গেছে, আর তোমাদের ক্লান্ত শরীর। বলে মধুদা দরজা বন্ধ করে দিতে বলে চলে গেল। দুই বন্ধু শুয়ে পড়ল। এটা ওটা কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে পড়ল। শরীরটা সত্যি ক্লান্ত ছিল। ঝুমঝুম একটানা একটা শব্দে শতরূপের ঘুম ভেঙে যায়। কেউ পায়ে ভারী মল পড়ে হাঁটলে যেমন আওয়াজ হয়, এটা ঠিক সেই রকম আওয়াজ। শতরূপ কান খাড়া করে থাকল। তাদের ঘরের সামনে দিয়ে কেউ মল পায়ে যেন হাঁটা চলা করছে, ওপরে যাচ্ছে আবার নিচে আসছে। একটু পরেই কেউ দৌড়ে চলে গেল সেখান থেকে, আর তারপরে তীক্ষ্ণ একটা চিৎকার রাতে নিস্তব্ধ পরিবেশকে ফালা ফালা করে ফেলল। এসব কি হচ্ছে?
দুই বন্ধু ধর্মর করে উঠে বসল। এটা কার বা কিসের চিৎকার? শতরূপ খাট থেকে নেমে ঘরের বাইরে যাচ্ছিল, কিন্তু সৌনক ওর হাতটা চেপে ধরে বলল, তুই কি রে? মধুদা তো বারবার বারণ করেছে, তাও শুনছিস না? কোথায় যাচ্ছিস? কে অমন চিৎকার করছে জানতে হবে না? একেবারেই না, যা জানার কাল সকালেই জানবি। এখন শুয়ে পড়, কারণ আছে বলেই তো মধুদা বারণ করেছে আমাদের বেরোতে। শতরূপ নিরুপায় হয়ে শুয়ে থাকল, কিন্তু নানা চিন্তা মাথায় কিলবিল করতে লাগল। এ কোথায় এলো তারা? বাড়ির লোক এই জন্যই বারণ করেছিল এখানে আসতে। সত্যিই কি ভূত প্রেতের ব্যাপার আছে এখানে? না হলে এসব কি হচ্ছে? ওরা সকালে উঠে ঘরের পেছন দিকের জানালা খুলতেই আর একটা প্রাসাদ চোখে পড়ল। ওটা এত বড় নয়, তবে ভেঙে চুরে একাকার হয়ে আছে, আর বাড়িটিকে ঘিরে আগাছা আর জঙ্গলের রাজত্ব। এই বাড়ির কথা শতরূপের জানা ছিল না। দেখেই বোঝা যায় বেশ অনেকখানি জমির ওপর এই প্রাসাদ। ওপাশে পুজোর জন্য একটা জায়গা রয়েছে, যেখানে বছরে একবার মা কালীর পুজো হতো, বলিও দেওয়া হতো বোধহয়। দুই বন্ধু আলোচনা করছে নিজেদের মধ্যে। এমন সময় মধুদা ঘরে ঢুকল। কি গো দাদাবাবুরা, রাতে ঘুম হয়েছিল তো ঠিকঠাক? আচ্ছা মধুদা, রাতে কে ঝমঝম মল বাজিয়ে ঘুরে বেড়ায় বলো তো? মধুদা ওদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকল। তোমাদের তো আগেই বলেছি এখানে কত রকমের শব্দ শুনবে, যার মানে আমিও জানি না, কারণ আমি তো কোনোদিনও রাতে থাকিনি এখানে। তবে বাবার মুখে শুনেছি রাত হলেই নাকি নানা আওয়াজ শোনা যায় এই প্রাসাদে, আর সেই জন্যই ঘর থেকে বেরোতে মানা করেছিলাম। আর এই পোড়ো বাড়িটা কাদের? এই প্রাসাদের সাথেই নাকি আলাদা কোনো বাড়ি? ওটা তো এই সেন বিলারই একটা অংশ, তবে ওটাতে সেরকম কেউ থাকতো না। বাইরের কোনো লোকজন এলে ওখানে রাখা হতো তাদের, কাজের লোকরাও থাকতো। এই প্রাসাদ থেকে একটা গোপন রাস্তা চলে গেছে ওই মহলের ভেতর। তাছাড়া এই মহলের সাথে গোপন আর একটা রাস্তা নদীর সাথে মিশেছিল, যেটা সবাই জানতো না। আমি এসব কথা বাবার মুখে শুনেছিলাম। বাহ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো। একবার গিয়ে দেখতে হয় ওই বাড়ির ভেতর। একদম না, ওটা এখন সাপখোপের বাসা। তাছাড়া সেই নদীও এখন অনেক দূরে সরে গেছে, ওখানে যাওয়ার চেষ্টাই করবে না তোমরা, মনে থাকবে তো? ঠিক আছে, তোমার কোনো ভয় নেই, আমরা যাব না ওখানে। সেদিন সকালে জলখাবার খেয়ে দুই বন্ধু বেরিয়ে পড়ল। সারা গ্রাম যতটা পারল ঘুরে দেখল। নদীটার কাছে গিয়ে কিছুটা সময়ও কাটাল। একসময় এই নদী নাকি তাদের প্রাসাদের পেছন দিয়ে বয়ে যেত, আর এখন সে বেশ কিছুটা দূরে সরে গেছে। তবে এখনো নৌকা চলে নদীতে, ওপারটা ভালোই বোঝা যাচ্ছে। নদীর পাড় দিয়ে ওরা পুরনো কতগুলো ভাঙাচোরা মন্দির ঘুরল, যদিও তাদের অবস্থা খুবই করুণ। এবার একটা চায়ের দোকানে বসল, গলাটা ভিজিয়ে নেবে বলে। দুটো চা করো কাকা ভালো করে। তা আপনারা কি নতুন এসেছেন? আগে তো কোনোদিন দেখি নাই আপনাদের। হ্যাঁ, আমরা সেনভিলায় এসেছি কাল রাতে, ওই বাড়ির লোক আমরা। চায়ের দোকানি সরু চোখে ওদের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তা এতদিন বাদে এখানে এলেন যে বড়, কাউরে তো দেখি নাই এত বছরের মধ্যে এখানে আসতে। আমরা তো পড়াশোনার মধ্যে ছিলাম এতদিন, তাই আসা হয়নি। এবার পরীক্ষা শেষ হতেই চলে এসেছি ঘুরতে নিজেদের বাড়িতে। তা ভালোই করেছেন, তবে চোখ কান খোলা রাখবেন সর্বদা। বাড়িটার তো বিশেষ সুনাম নেই। কি বলেন কাকা? তা বদনাম কিসের জন্য একটু বলবেন? ওদের দিকে চা এগিয়ে দিতে দিতে উনি বললেন, তা
তা আমি ভালো জানি না, সবই ওই শোনা কথা। রাত বিরেতে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, আশেপাশের লোকেরা সবাই সেটা জানে। তাছাড়া পূর্ণিমের রাতে আপনাদের পেছন দিকের বাড়ির ছাদে এক ছায়া মূর্তি ঘুরে বেড়ায়। তার চুল নাকি মাটিতে লুটিয়ে পড়ে, আর তার হাসির শব্দে বুকে রক্ত যেন জল হয়ে যায়। তাই বলছিলাম, রাত বিরেতে মোটেও বাড়ির বাইরে বেরোবেন না। শতরূপ আর সৌনক দুজনে চোখাচোখি করে নিল, তারপর চা খেয়ে পয়সা মিটিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। ইরে, কি ভাবছিস তখন থেকে? ভাবছি যে এই প্রাসাদে নিশ্চয়ই অনেক গোপন ঘটনা লুকিয়ে আছে, যা কেউ জানে না। সবাই শুধু ভয়ের ব্যাপারটাই জানে, আর সেটাই প্রচার হয়েছে চারিদিকে। তোর পূর্বপুরুষেরা ওই কারণেই এই প্রাসাদ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আর মণিময় সেনের মৃত্যুটাও তো বেশ অদ্ভুত, যার ব্যাখ্যা কেউ দিতে পারে না বা জানে না। প্রথম দিকে আতঙ্কে ঘর থেকেই বেরোতেন না, পরের দিকে তো মাথাটাই খারাপ হয়ে গেছিল। সবসময় নাকি বিড়বিড় করতেন। তুই তো সব জানিস, বল আমাকে। ভাবা যায় একজন দোর্দণ্ড প্রতাপ জমিদারের কি করুণ পরিণতি। কথা বলতে বলতে ওরা দুজনেই ফিরে এলো প্রাসাদের ভিতরে, কিন্তু উপরে উঠল না। মধুদা বোধহয় রান্না নিয়ে ব্যস্ত আছে। সেই ফাঁকে ওরা নিচের তলার ঘরগুলো দেখতে গেল। কি আছে সেখানে? খোলাই আছে সব, তালাবন্ধ নয়। এ বাড়ির এত বদনাম যে চোর ছেঁচড়ও আসে না সহসা। কিন্তু কি বোটকা গন্ধ এখানে! গাটা গুলি উঠল ওদের দুজনে। নিচের ঘরগুলো অন্ধকার, মোবাইলের আলো দিয়ে দেখতে হচ্ছে। না, কিছুই নেই ঘরগুলোতে, ভাঙাচোরা কতগুলো আসবাব ছাড়া, আর বাদুড় চামচিকের বাসা। তাদের দেখেই সব ফরফর করে উড়ে চলে গেল। ওদেরই বিষ্ঠার গন্ধে গা গোলাচ্ছে। কোণের বিশাল ঘরটায় একটা মরচে ধরা তালা ঝুলছে, টান দিতে খুলে গেল। ঘরটা সত্যি বিশাল। দেওয়ালে অনেক পেন্টিং ঝুলছে, আর একপাশে কতগুলো ডাঁই করে রাখা আছে। সব পেন্টিংগুলোই নাম পরিচয় লেখা, তবে মণিময় সেনের পর আর কারোর নাম নেই। ওরা মণিময় সেনের পেন্টিংটা ভালো করে দেখছিল। কি তাগড়াই চেহারা, তবে চোখ মুখে একটা নিষ্ঠুর ভাব। জমিদার হিসেবে যে উনি খুব জাঁতরেল ছিলেন বোঝাই যায়। যদিও পেন্টিংগুলো সব ঝাপসা, তবুও কিছুটা হলেও বোঝা যাচ্ছে এখনো মুখগুলো। সেই সমস্ত ডাই করা পেন্টিং থেকে একটা অপূর্ব সুন্দরী নারীর ছবি পেল ওরা। ইনিকে কি অপূর্ব দেখতে! এক গা গয়না পরা, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে লাগছে। কোনো নাম নেই তার। কে হতে পারে এই সুন্দরী রমণী? শতরূপ মন দিয়ে পেন্টিংটা দেখল, তারপর সেটাকে নিয়ে ওপরে গেল। তাদের পায়ের আওয়াজ পেয়ে মধুদা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। শতরূপের হাতে ধরা পেন্টিং দেখে হাঁ করে থাকল। নিচের ওই কোণের ঘরে অনেক পেন্টিংয়ের সাথে পড়েছিল, কিন্তু ইনি কে? পরিচয় কি? তুমি জানো কিছু? ছোটবেলায় বাবার সাথে এ বাড়িতে এসে ইনার ছবি দেখেছিলাম। ইনি নাকি বড় কর্তা মণিময় সেনের ছোট ছেলের বউ সুনয়না। তবে ইনার অনেক বদনাম আছে, আর সেজন্য সেন বাড়িরও বদনাম হয়েছে। ইনি কুল ত্যাগ করা এক নারী। সে কি? কিসের বদনাম? আগে তো কিছু শুনিনি। ওই যে পেছন দিকে ভাঙা প্রাসাদ আছে, যেখানে অতিথিশালা ছিল, বাড়ির যত অতিথি আসতো তারা সবাই ওখানেই থাকতো। তাদের যত্ন আত্মীর জন্য লোকজন থাকতো। একবার মণিময় সেনের ছোট ছেলের এক বন্ধু এসেছিল এই বাড়িতে। তিনি হীরের ব্যবসায়ী ছিলেন, তার কাছে অনেক হিরে ছিল। কথা ছিল দুদিন এখানে বিশ্রাম নিয়ে তিনি চলে যাবেন কলকাতায়। সুনয়নার স্বামী তখন ব্যবসার কাজে বাইরে যাচ্ছিল, তিনিও ব্যবসা করতেন। স্ত্রীকে বারবার করে বলেছিলেন বন্ধুর দেখাশোনা করতে ঠিকঠাক, অতিথির যাতে কোনো অসুবিধে না হয়।
সুনয়না তাই করেছেন। স্বামীর বন্ধুর খুব যত্ন আত্তি করেছেন দুদিন ধরে। পরদিন সকালে অতিথি চলে যাওয়ার কথা, কিন্তু পরদিন ভোর থেকে সেই অতিথি আর সুনয়না কাউকেই পাওয়া গেল না। সবাই বুঝতে পারল স্বামীর বন্ধুর সাথে সে পালিয়ে চলে গেছে। সে এক কেলেঙ্কারি ব্যাপার। জমিদার বাড়ির বউ নাকি নিরুদ্দেশ হয়ে গেল তার স্বামীর বন্ধুর সাথে। চারিদিকে বদনাম হয়ে গেল এই পরিবারের, শুধু ওই বউয়ের জন্য। আর তার স্বামী ফিরে এসে জানতে পেরে কি বলল? তিনি সব কিছু চুপচাপ শুনলেন, আর তারপরেই ব্যবসার কাছে সেই যে বেরোলেন আর বাড়ি এলেন না। নিরুদ্দেশ হয়ে গেলেন সেই থেকে। ইস, কি অবস্থা হলো! সব কিছুই কেমন তছনছ হয়ে গেল। সত্যিই তাই। শুধু সুনয়নার জন্য একটা বিখ্যাত নামী পরিবারের একই অবস্থা হলো। লজ্জা শেষ থাকলো না ওদের। আর তার কিছুদিন বাদেই তো কলকাতায় চলে গেলেন সবাই, তাই তো? কিছুদিন বাদে নয় গো দাদা, সে অনেক দিন বাদে। বুড়ো কর্তার অদ্ভুতভাবে মৃত্যুর পর কেউ আর এই বাড়িতে থাকতে চাইছিল না। কলকাতায় বাড়ি করে। এক যুগ বাদে সবাই মিলে চলে গেল কলকাতায়। তুমি কি জানো সুনয়না চলে যাওয়ার কতদিন বাদে এখানকার বাস উঠিয়ে দেয়? না। ঠিক আছে, তোমার রান্না কতদূর? এত হাঁটাহাঁটি করে খুব খিদে পেয়ে গেছে। আর তোমরা চান করে নাও, আমার রান্নার শেষ, এক্ষুনি খেতে দেব। কিন্তু খেতে বসার আগে মধুদার আতঙ্কের সাথে চিৎকার করে উঠল। দাদা বাবু, এই দেখো, মাছ মাংস কিছুই তো নেই। সব যেন কেউ খুবলে খুবলে খেয়ে নিয়েছে। কি দিয়ে খেতে দেবো তোমাদের? মধুদা মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওরা বলল, ইয়ার করা যাবে, নিশ্চয়ই বেড়াল ঢুকেছিল। যা আছে তা দিয়েই দাও। এ বিড়ালের কাজ নয়। আমি জানি কে করতে পারে। কি বলো তো এসব করেছে? এ বাড়িতে যে ছায়ামূর্তিটা আছে এটা তার কাজ। এখানে কেউ থাকে না, রান্না হয় না, তাই সে এতদিন বাদে মাছ মাংস দেখে আর পারলো না নিজেকে সামলাতে। যাগে, যা হয়েছে বাদ দাও। এবার থেকে রাতের বেলা রান্না করেই আমাদের খেতে ডাকবে, তাহলেই হলো। মধুদা আবার দুটো ডিম ভেজে খেতে দিল ওদেরকে। ওরা খেয়ে দিয়ে দুজনে খাটে শুয়ে শুয়ে আলোচনা করতে থাকে মধুদার বলা ছায়া মূর্তিটাকে নিয়ে। দেখ সৌনক, আমার তো মনে হয় ব্যাপারটা তো সোজা নয়। একটা লোককে চেনে না, জানে না, তার সাথে পালিয়ে যাবে ওই সুনয়না মাত্র 3 দিনের আলাপে। কথাটা আমাকেও ভাবাচ্ছে। সত্যি এমন হয় নাকি? আগেকার দিনে জমিদার বাড়িতে যা সব কাণ্ড কারখানা হতো সে তো বলার নয়। ওরা নিজেদের মান সম্মান বজায় রাখার জন্য অনেক কিছুই করতে পারে। কিন্তু সত্যি ঘটনা কে জানবে আর বলবে? অতদিন আগের কোনো লোক তো বেঁচে থাকবে না, আর থাকলেও জমিদার বাড়ির ভিতরের খবর কে জানবে? আর ভেবে লাভ নেই, 2 দিন বাদেই তো আমরা ফিরে যাব। এই বাড়ির রহস্য চাপা পড়েই থাকবে চিরকাল। শতরূপ একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। আজ রাতে একটা অদ্ভুত চিৎকার শুনে ঘুম ভাঙল তার। একটা জন্তুর জান্তব চিৎকার বলা যায়। এটা কিসের? মনে হয় আশেপাশেই আছে কোনো হায়না বা ওই জাতীয় জন্তু। পেছন দিকের ভাঙা বাড়ির আশেপাশেই তো জঙ্গলের রাজত্ব। ওখানে জন্তু জানোয়ার থাকা কোনো বড় ব্যাপার নয়। সেই চিৎকার থামতেই শোনা গেল ঝুমঝুম মলের আওয়াজ, আর আগের রাতের মতোই সেই ভয়ানক হাসি, যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে পড়ে। এরপরেই শুরু হয় রাতচরা পাখিদের কর্কশ চিৎকার। আর সেই চিৎকার শুনতে শুনতেই শতরূপ ঘুমিয়ে পড়ে। এত চিৎকার শুনেও কিন্তু সৌনকের আজ ঘুম ভাঙেনি। সে তেমনই ঘুমোচ্ছে অঘরে। পরের দিন জলখাবার খেয়ে ওরা ঘুরে আসবে বলে বেরিয়ে গেল।
দুই বন্ধু ঠিক করল ওই পেছনের ভাঙা প্রাসাদে একবার যেতেই হবে। মধুদা যতই বারণ করুক, ওখানে না গেলে অনেক কিছুই অজানা রয়ে যাবে। নিজেরাই ওখানে গিয়ে দেখতে হবে, যদি কিছু জানা চায়। মধুদা এখন রান্নার কাজে ব্যস্ত, এটাই সুযোগ। দুই বন্ধু বেরিয়ে পড়ল। একতলার ঘরগুলো পার করে শেষের দিকের একটা লোহার দরজা দেখতে পেল ওরা, যেটা দরজা বলে বোঝা খুব মুশকিল, এমনভাবেই তৈরি হয়েছে। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা খুব মুশকিল। দুজনে প্রাণপণ চেষ্টা করে সেই দরজাটা খুলল। যদিও তালা টালা কিছুই ছিল না, এক অদ্ভুত সিস্টেমে তৈরি সেই দরজা। অনেক মাথা খাটিয়ে দরজাটা বানানো হয়েছে। সেই দরজা দিয়ে বেরিয়ে কিছুটা গিয়েই আবার একটা দরজা, যেটা কাঠের তৈরি। সেটা খুলতে অবশ্য কোনো সমস্যা হলো না। সেই প্রাসাদের ভিতর থেকে বোঝাই যাচ্ছে কেন মধুদা যেতে বারণ করেছে। এখানে অনেক সাপ খোপের বাসা। তাদের উপস্থিতি টের পেতেই সরসর করে বাইরে চলে গেল কয়েকটা বিষধর সাপ, যা দেখে ওদের গা শিরশির করে উঠল। ভিতরটা যেমন নোংরা তেমনই গন্ধ। তবে যেটা দেখে ওদের আশ্চর্য লাগলো সেটা হলো ওই প্রাসাদের ভিতর একটা আস্ত মা কালীর মন্দির রয়েছে, যেটা দেখে বোঝা যায় অনেক আগে সেখানে নিত্য পুজো করা হতো। তবে মায়ের মূর্তি খুবই ভয়ঙ্কর। এই প্রাসাদেও বেশ অনেকগুলো ঘর আছে। এবার প্রাসাদ যেখানে শেষ হয়েছে সেখানেই একটা লোহার দরজা রয়েছে। সেটা খুলতেই দেখা গেল অনেকগুলো সিঁড়ি নিচে নেমে গেছে। তার মানে এটাই নদীর সাথে সংযোগকারী পথ ছিল। ওরা সিঁড়ি দিয়ে নেমে দেখল কিছুটা দূরে একটা ভাঙাচোরা নৌকো রাখা রয়েছে। তার মানে এটাই সেই নদীর ঘাট, এখন যার কোনো অস্তিত্ব নেই। তবে ভাঙা নৌকোটা আজও রয়ে গেছে, সেই কোন যুগের সাক্ষ্য বহন করে চলেছে। নদী বয়ে চলে গেছে এখান থেকে অনেকটা দূরে। এই প্রাসাদের ভিতরে এসে থেকেই শতরূপের মনে হচ্ছিল কেউ যেন তাদের অনুসরণ করছে। তার অস্তিত্ব ভালোই বোঝা যাচ্ছে। ভারী একটা মিষ্টি গন্ধ তার নাকে ঝাপটা মারছে। অথচ চারদিকে যা অবস্থা, তাতে কোনো মিষ্টি গন্ধ পাওয়ার কথাই নয়। তবে যে হাঁটছে সে সৌনক নয়, অন্য কেউ হবে, যাকে তারা দেখতে পাচ্ছে না। একবার কথাটা সৌনককে বলতেই সে হেসে উড়িয়ে দিল। আমি ছাড়া এখানে আর কেউ নেই বস। তুই বিশ্বাস কর, আমি মিথ্যে বলছি না। এই যেমন তুই আছিস, কেউ যেন সেরকমই আমার সাথে সাথে চলছে। একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে আসছে, অথচ সেটা কি করে সম্ভব বলতো? আমি জানি না রে, কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো গন্ধও নাকি আসছে না, বরং বিকট একটা গন্ধে গা গোলাচ্ছে। যাগে, এবার ফিরে চল। আর দেরি করলে মধুদা টের পেয়ে যাবে, চেঁচামেচি শুরু করে দেবে। ওরা ফেরার সময় একদম কোণের দিকে একটা বদ্ধ ঘর দেখতে পেল, যেটা একটা বিশাল তালা দেওয়া। এই দেখ শোনক, একমাত্র এই ঘরটায় তালা দেওয়া। কি আছে এখানে? চল একবার খোলার চেষ্টা করি, খুব কৌতূহল হচ্ছে। ঘরটা তালা বন্ধ কেন? শতরূপ আর সৌনক দুজনে মিলে টানাটানি করলেও তালা ভাঙল না। ওদের খুব আশ্চর্য লাগলো জিনিসটা। এত বছর ধরে একটা তালা কি করে এত মজবুত হয়, অথচ অসম্ভব মরচে ধরে রয়েছে সেটায়। দুজনে ব্যর্থ মনোরথ হয়ে হাল ছেড়ে দিল। আমার কি মনে হচ্ছে জানিস, ওই ঘরটায় ধনসম্পদ লুকানো আছে নিশ্চয়ই, নইলে এত সতর্কতার কারণ কি? যা বলেছিস তুই। নিজেরা এখান থেকে চলে গেল আর ধন সম্পত্তি ফেলে যাবে কার জন্য বলতো? এত মহান কেউ হয় নাকি? কিন্তু ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছে না? তুই বল, সব ঘর হাট করে খোলা, অথচ একটা ঘরে কেন এত বড় তালা ঝুলিয়ে গেছে? কারণ তো একটা আছেই,
আর এত বছরের মধ্যে কেউ সেই তালা ভাঙেনি কেন? ব্যাপারটা সত্যি অদ্ভুত লাগছে। যাকগে, কি আর করার আছে আমাদের। চল আগে স্নান করে ফেলি, ঘরে যা নোংরা, গা কুটকুট করছে। শতরূপ আর সৌনক দুজনেই চলে গেল দোতলায়। দুপুরে খেতে বসে শতরূপ মধুদাকে বলল, পরশু সকালে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরবো মধুদা। আরে আরও দুদিন থাকো না, গ্রামের জল হাওয়া গায়ে লাগাও, অত তাড়া কিসের ফেরার? এবার বাড়ির লোক পুলিশ পাঠাবে আমাদের ধরে নিয়ে যেতে এখান থেকে। দেখছো তো, রোজ একবার করে ফোন করে ফিরে যেতে বলছে। তা আমি বলে দিয়েছি পরশু সকালে ট্রেনে ফিরছি। তা তোমাদের যেমন সুবিধে তেমনটা করবে। তবে আর একটা কথা, আজ পূর্ণিমার রাত, মোটেও কেউ ঘর থেকে বাইরে বেরোবে না, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে তোমাদের। কেন, আজ রাতে কি হয় মধুদা, একটু বলো তো আমাদের। দেখো, আমি তো কোনোদিনও কিছু দেখিনি, কারণ রাতে থাকি না বলে, কিন্তু আশেপাশের বাড়ির লোকেরা অনেক কিছুই দেখেছে, আমি তাদের মুখ থেকেই শুনেছি। আরে যা দেখেছো তাই বলো না, সেটাই না হয় শুনি। লোকে বলে চাঁদনি রাতে ওই পেছনের দিকের বাড়িটার ছাদে নাকি এক ইতনি ঘুরে বেড়ায়, যার কালো মেঘের মতো চুল নিচে লুটাতে থাকে, আর তার হাসির শব্দে গায়ের রক্ত নাকি জল হয়ে যায়। হাসির পরে সে নাকি আবার কাঁদতে শুরু করে, আর তার কান্নার শব্দ শুনে জঙ্গলের জন্তুরাও নাকি কাঁদতে থাকে। মধুদার কথা শুনে দুজনেই মুখ দিয়ে আর কোনো কথা বের করল না, কারণ এই একই কথা চা দোকানি কাকার মুখে শুনেছে ওরা। আজ রাতে আর ঘরের জানলাও খুলো না, সব কিছু বন্ধ রাখবে, কেমন? ওরা মাথা নাড়াল। রাতে খেয়ে দিয়ে শোয়ার আগে সৌনক পেছন দিকের জানালা দিতে গেল। দেখ, চাঁদের আলোয় কি অপূর্ব লাগছে চারিদিক, সত্যি কি মোহময়, মনে হয় যেন সারাক্ষণ তাকিয়ে থাকি। শতরূপ এসে দাঁড়ালো, আর তখনই ও দেখতে পেল একটা আবছা নারী মূর্তি ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে, যার মেঘের মতো চুল নিচে লুটিয়ে। সে ঘুরে ঘুরে কাঁদছে যেন। শতরূপ চমকে ওঠে। সৌনক, জানলা বন্ধ করে দে, ওই দেখ সেই নারী মূর্তি ছাদের উপর দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই? দেখলি না, একজন দাঁড়িয়ে আছে ছাদে, তার খোলা চুল লুটাচ্ছে নিচে। মধুদা যেমন বলেছিল। কই, কেউ তো নেই। তুই কি সব দেখেছিস? ছাদ তো খালি। শতরূপ সরে আসে জানলার কাছ থেকে। তার সাথে কি সব হচ্ছে সে জানে না। সে কেন একাই দেখছে এসব? সৌনক তো দেখছে না। তার মাথা চোখ সব খারাপ হলো নাকি? রাত 11টা নাগাদ দুজনেই শুয়ে পড়ল। গ্রামের দিকে 11টা মানে মাঝরাত। ঝুমঝুম আবার সেই শব্দে শতরূপের ঘুমটা ভেঙে গেল। সেই শব্দটা তাদের দরজার সামনে এসে থেমে গেল, আর কে যেন ফিস ফিস করে বলছে, এসো, চলে এসো, তোমাকেই তো খুঁজছি আমি কবে থেকে। শতরূপ বিছানার উপর উঠে বসল। আবার সেই কণ্ঠস্বর তাকে ডাকছে। শতরূপ বিপদের কথা ভুলে গেল। ওই কণ্ঠস্বরের কি অমোঘ আকর্ষণ! সে আর থাকতে পারল না। ঘর থেকে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলো। সৌনক তখন অঘরে ঘুমোচ্ছে। শতরূপ বাইরে এসে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই সুন্দরী নারী, যাকে সে পেইন্টিংয়ে দেখেছিল। সত্যিই অপরূপা। সারা গা ভর্তি গয়না। তার গা থেকে ভেসে আসছে সেই গন্ধ, যা শতরূপ আজ
পেছন দিকের বাড়ির ভিতর পেয়েছিল। মহিলাটি তাকে ইশারায় অনুসরণ করতে বলে। শতরূপ মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছন চলতে থাকে। এই মহল ছেড়ে সে গোপন দরজা খুলে পেছন দিকের মহলে উপস্থিত হল। তারপর কালী মন্দিরের সামনে দাঁড়ায় সে। তুমি কে? আমাকে এখানে কেন এনেছো? সে কি, তুমি তোমাদের পূর্বপুরুষদের গোপন রহস্য জানবে না? এত বছরের রহস্য কেউ না জানলে যে আমার মুক্তি নেই। কত বছর আমি অপেক্ষা করে আছি। কেউ একজন তো আসল সত্যিটা জানবে, না হলে যে আমার কলঙ্ক কোনো দিন খুঁজবে না। তোমার কলঙ্কের কথা তো সবাই জানে। তুমি তো তোমার স্বামীর বন্ধুর সাথে পালিয়ে গেছিলে, সেন বংশের সবার মুখে কালি মাখিয়ে। মিথ্যে কথা। নিজেদের পাপ ঢাকতে ওরা আমার নামে অপবাদ দিয়েছে। সুনয়না গর্জে ওঠে। রাগে তার সুন্দর চোখ দুটো জ্বলে ওঠে যেন। শতরূপ উৎকণ্ঠার সাথে প্রশ্ন করে, তবে সত্যিটা কি? আমায় সব খুলে বলো, আমি শুনতে চাই। আমার বংশের পূর্বপুরুষদের কুকীর্তি আমার জানা দরকার। তুমি আজ আমায় সব বলো, আমি শুনবো। সব বলছি, তার আগে কথা দিতে হবে আমার আত্মার মুক্তির ব্যবস্থা করবে তুমি। বছরের পর বছর এভাবে থাকতে আর আমি পারছি না। সুনয়নার চোখে মুখে যেন আকুতি ঝরে পড়ে। ঠিক আছে, তাই হবে। আমি কথা দিলাম তোমায়। বেশ, এবার তবে শোনো আমার সেই করুণ পরিণতি। যদিও সবাই জানে আমি কুলত্যাগ করা একজন কলঙ্কিনী, সেজন্য কারো মনে একটু দয়া মায়া নেই আমার প্রতি। আমি এক সাধারণ ঘরের মেয়ে, কিন্তু রূপের জন্য আমার এই জমিদার বাড়িতে বিয়ে হয়েছিল। আমি কিছুটা পড়াশোনা জানতাম, আর ছোটবেলা থেকেই বেশ বুদ্ধিমতী ছিলাম। আমি মণিময় সেনের ছোট ছেলের বউ। আমার স্বামী শুভময় আর ভাসুর দুজনেই ব্যবসা করতেন এবং প্রায় তাদের ব্যবসার জন্য এদিক ওদিক যেতে হতো। এদিকে শ্বশুর মশাইকে দেখতাম প্রায় রাত হলেই বেরিয়ে পড়তেন। কোথায় যেতেন জানি না। শাশুড়িকে প্রশ্ন করে উত্তর পেতাম না। আমার বড় যাও কিছু জানতেন না। তাদের অবশ্য এসব নিয়ে কোনো কৌতূহল ছিল না। নিত্য নতুন গয়না বানাতো, নতুন নতুন শাড়ি গয়নাতেই ওরা মজে থাকতো। তবে আমার খুব কৌতূহল হতো, উনি প্রায় রাতে কোথায় যান সেটা জানার জন্য। আমার এক খাস দাসী ছিল, তার নাম ছিল বিমলা। তাকে ডেকে বললাম, তোকে গলার হার দেব যদি আমাকে গোপনে খবর এনে দিস প্রায়শই আমার শ্বশুর মশাই অত রাতে কোথায় যান। বিমলা শুনে পান মুখে ঠুসে বলল, ওইটা কোনো কথা হলো নাকি? দুদিন তুমি আমাকে সময় দাও, তোমাকে ঠিক খবর এনে দেব। স্বামী প্রায় রাতে বাড়ি থাকতো না। বিমলা আমার ঘরেই থাকতো তখন। দুদিন বাদে রাতের বেলা শুতে এসে দরজা বন্ধ করে চোখ গোল গোল করে বলল, ও বৌমণি, বৌমণি গো, কি সাংঘাতিক খবরখানা পেয়েছি। তোমায় কি করে বলি সেই কথাখানা? পেত্তয়ে হবে না তোমার, পেত্তয়ে হবে না। কেউ জানে না গো এমন কথাখানা। আমি তো জেনে বিশ্বাসই করতে পারিনি পেত্তবে। আমি বললাম, আগে খবরটা তো বল, তারপর বুঝবো। উনি রাতের বেলা দল বল নিয়ে নৌকো করে ডাকাতি করতে যান। ওই যে
পেছন দিকের মহলখানা আছে না, ওখানে মা কালীর মন্দির রয়েছে গো। যেদিন ডাকাতি করতে যান, ওই মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে তবেই উনি বেরোন। আর ওই মহলের সাথেই নদী ঘাটে যাওয়ার রাস্তা আছে, সেইখানেই নৌকো বাঁধা থাকে। আর ওই নৌকো করেই উনি নদীর বুকে ডাকাতি করে বেড়ান। বিমলার কথা শুনেই আমার হাত পা কাঁপছিল। এসব কি শুনছি? আমি ডাকাত বাড়ির বউ? ভাবতেই লজ্জায় ঘৃণায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। বিমলাকে বললাম, এসব কথা যেন পাঁচকান না হয়, মনে থাকবে তো? না থাকলে তোর আমার দুজনেরই বিপদ। সে আমায় কথা দিল কাউকে কিছুই বলবে না। তারপরে একদিন রাতে শ্বশুর ঠাকুর বেরোতেই আমি একটু পরে বিমলাকে নিয়ে পিছন দিকের মহলে হাজির হলাম। দেখলাম ভয়ানক কালী মূর্তি মন্দিরে রয়েছে, আর সেখানে সদ্য পুজো দিয়েছে কেউ। তখনও প্রদীপ জ্বলছে। নদীর ঘাটের গোপন রাস্তাটাও চিনে এলাম। দেখলাম ঘাটে নৌকাটা বাঁধা নেই। তার মানে ওই নৌকা করেই নদীর বুকে ডাকাতি করতে যান। দুদিন বাদে আমার স্বামী ফিরতে তাকে জিজ্ঞাসা করলাম, আমার শ্বশুর ঠাকুরের কিসের অভাব যে উনি এই বয়সে ডাকাতি করেন? তোমরা জানো কথাটা? কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আমার স্বামী আমায় বলল, যা জেনেছ চুপচাপ থাকো, এ নিয়ে কোনো কথা বলবে না, না হলে তোমার বিপদ কেউ ঠেকাতে পারবে না। তা তোমরা এসব বন্ধ করো না কেন? তোমরা তো ব্যবসা করো, ওনার পাপের পথে রোজগার করার কি দরকার? হ্যাঁ, ওটা বাবার নেশা হয়ে গেছে। আমরা অনেক বারণ করেছি, শুনলে তো। আর তুমিও এসব নিয়ে মুখ খুলবে না। দরকার পড়লে ওনার থেকে খারাপ কেউ হয় না। আসলে পাপের রাস্তা একবার ধরলে আর ফেরে না। আর মানুষ মেরে সেই রক্তে রাঙানো হাত, এ তো আরো সাংঘাতিক। তাই তার পাপের শাস্তি ঈশ্বর তাকে ঠিক একদিন দেবে। যাই হোক, তুমি আর এ নিয়ে কাউকে কিছু বলতে যেও না। ওনার কথায় আমি চুপচাপ থাকতাম, কিন্তু মনের মধ্যে খুব তোলপাড় করত। আসলে আমি তো সাধারণ বাড়ির মেয়ে। জমিদার বাড়ির এসব অনাচার মন থেকে মেনে নেওয়া খুব মুশকিল। তবুও সহ্য করে চুপচাপ ছিলাম। একবার স্বামীর এক বন্ধু অজিত বাবু এলেন আমাদের বাড়ি। উনি হীরের ব্যবসায়ী, সুরাট থেকে ফিরছিলেন। ভেবেছিলেন আমাদের বাড়িতে কদিন কাটিয়ে কলকাতায় ফিরবেন, কিন্তু মন্দ কপাল, সেদিনই তার বন্ধু বিদেশ যাত্রা করেছে। বন্ধুটি সব জেনে যদিও আর থাকতে চাইছিল না এখানে, তবু আমার স্বামীর অনুরোধে থেকে গেলেন। কারণ আমার স্বামী তার যত্নের ভার আমার ওপর দিয়ে চলে গেলেন কাজে। উনি 2 দিন থাকবেন। আমি তার যত্নের ভার নিলাম। তাকে 4 বেলা খাবার দিয়ে আসতাম অতিথিশালায়। যদিও নিজে সামনে যেতাম না, আড়ালে থাকতাম। 2 দিন কেটে গেল। সেদিন রাতে আমি খাবার দিয়ে দরজার বাইরে অপেক্ষা করছি। পরদিন ভোরে ওনার চলে যাবার কথা। মানদা ঘরের ভিতর আছে, ওনার খাওয়ার তদারকি করছে। হঠাৎই দাসী মানদা এসে বলল, বৌমণি, ওনার ক্ষীরটা তো আনা হয়নি। আমি যাচ্ছি আনতে, তুমি এইখানে থাকো। তুমি থাকো এখানে, আমি বরং ওনার ক্ষীরটা নিয়ে আসছি। দ্রুত হাঁটছি ওই মহলের দিকে। হঠাৎই মন্দিরের বন্ধ দরজার ভিতর থেকে আমার শ্বশুর ঠাকুরের গলার আওয়াজ পেলাম। চাপা গলায় কাউকে কিছু বলছে। আমি থমকে গেলাম ওখানে। ওর কাছে অনেক টাকার হিরে আছে। আগে সব কটা হিরে কেড়ে নিয়ে তারপর ওকে মেরে ফেলতে হবে।
বাঁচিয়ে রাখা যাবে না কোনো মতেই। তবে তবে কাকপক্ষীতেও যেন টের না পায় এটা, সেইভাবেই কাজটা করতে হবে, বুঝলে তো? কিছুতেই হিরেগুলো নিয়ে কলকাতায় ফিরতে দেওয়া যাবে না ওকে। শুনেই আমি কেঁপে উঠলাম। এ কি সর্বনাশের কথা! ওরা কি অজিতবাবুর কথাই বলছে? তাহলে আর কে হবে? আবার শুনলাম তার গলা। কাল ভোরেই ও রওনা দেবে, তাই আজ মাঝরাতেই কাজটা সরতে হবে। হিরেগুলো আগে নিয়ে তারপর ওকে মেরে নদীতে ভাসিয়ে দেব। কেউ কিছুই জানতে পারবে না। সবাই ভাববে ভোরবেলায় কলকাতা চলে গেছে, যেমন যাবার কথা। আগে তাই হবে কর্তা, রাত 3 প্রহরে কাজটা সারতে হবে। আমি ঠিক সময় চলে আসব, কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ, ঠিক সময় আসবে, ভুল যেন না হয় তোমার রতন। আমার পায়ের তলার মাটি কাঁপতে শুরু করলো। আমি এবার কি করব? দিশেহারা হয়ে গেলাম। কাকে বলবো এসব কথা? আমার স্বামী তো এখানে নেই, অথচ তার বন্ধুর এত বড় বিপদ, কিন্তু ওনাকে বাঁচাবো কি করে? এসব তো খুব সাবধানে করতে হবে, দেরি করলে চলবে না। ওখান থেকে সরে গেলাম দ্রুত, কারণ মাঝরাতের আগেই যা করার করতে হবে। আমি ছুটে গেলাম বিমলার কাছে, হাতের বালা দুটো ওকে খুলে দিয়ে বললাম, যেভাবেই হোক ওনাকে বাঁচা, তোকে তোকে আরো টাকা দেব। বৌদিমণি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। বিমলা আমাকে আশ্বস্ত করে চলে গেল। একটু পরে ফিরে এসে বলল, বৌদিমণি, সব ব্যবস্থা করে এলাম। মাঝেকে অনেক টাকার লোভ দেখিয়ে বললাম ওনাকে পৌঁছে দিতে হবে কলকাতায়, ওই নদীপথে। আর আর এক্ষুনি যেতে হবে, কারণ কারণ আর এতটুকু সময় নেই। বিমলা এক ফাঁকে অজিতবাবুকে যতটা পারল বুঝিয়ে বলল তার আসন্ন বিপদের কথা। আর আমি অপেক্ষায় রইলাম কখন শ্বশুর ঠাকুর খেতে বসেন। উনি খেতে বসলেই আমি বিমলার সাথে গিয়ে ওনাকে নিরাপদে নৌকায় তুলে দিলাম, আর মাঝির হাতেও অনেক টাকা দিলাম যাতে সে নির্বিঘ্নে কাজটা শেষ করে। নৌকায় উঠে অজিতবাবু 2 হাত জোর করে বললেন, আপনার এই ঋণ আমি এই জীবনে ভুলব না। আপনি আমার নিজের বোনের থেকেও অনেকটা বেশি করলেন আজকে। না না, এ তো আমার কর্তব্য। আপনি আমার স্বামীর অতি প্রিয় বন্ধু, আপনার সুরক্ষা তো আমার দায়িত্ব। নৌকা ছেড়ে দিল, আমরা ফিরে এলাম। জানি না এবার আমার ভাগ্যে কি আছে, কারণ শিকার ফসকে যাওয়াতে ক্ষুধার্ত হিংস্র জানোয়ার আরও হিংস্র হয়ে ওঠে। আর উনি কি বুঝতে পারবেন না এতে আমার হাত আছে? আমি সে রাতে শুয়েছি, কিন্তু ঘুম আসছে না। কি করে ঘুম আসবে? একটা অজানা আশঙ্কায় অস্থির লাগছে বড়। হঠাৎই মাঝরাতে দরজায় ঠক ঠক শব্দ শুনে দরজা খুলল বিমলা। আমাকে এক দাসী এসে বলল, আমার সাথে চলো, বড় কর্তার আদেশ হয়েছে, তোমাকে নিয়ে যেতে হবে। বিমলা আতঙ্কিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি জানি বিমলাকে বাঁচাতে হবে। ওর কথা ফাঁস করা চলবে না কারোর কাছে। তাই নির্বিকারভাবে ওকে বললাম, তুমি শুয়ে পড়ো বিমলা, আমি এক্ষুনি আসছি। বৌদিমণি, বৌদিমণি। এটাও জানি ফিরে আসা আমার হবে না হয়তো। নিজের নিয়তি নিজেই ডেকে এনেছি। বুঝলাম আর রেহাই নেই। অতিথিশালায় সেই অজিতবাবুর ঘরে শ্বশুর ঠাকুর দাঁড়িয়ে আছে, সাথে আরও 2টো লোক। ওনার চোখ দুটো রাগে জ্বলছে যেন। আমাকে দেখেই বললেন, অজিত কোথায়? তাকে কোথাও দেখছি না, কোথায় পাঠিয়েছ তাকে? আমি মাথা নেড়ে বললাম, আমি কিছু জানি না। তিনি গর্জে উঠে বললেন, একদম মিথ্যে কথা বলবে না।
বড় কোথায়, কিভাবে তাকে পাঠিয়েছো? আর কে ছিল তোমার সাথে? ঘাটে তো নৌকাটা নেই, কোথায় গেল? তুমি ছাড়া কে জানবে? আমি একটাই কথা বললাম আবার, আমি কিছু জানি না। এরপর হাজারবার একই প্রশ্ন করলেও আমার মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম একভাবে। উনি প্রচণ্ড ক্ষেপে গেলেন, সেই দাসীকে বললেন, ওর হাত পা মুখ বেঁধে ওই কোণের ঘরে বন্দি করে রাখ। আমিও দেখব কতদিন এই তেজ থাকে, এক ফোঁটা জলও যেন না পায়। দাসী আমার হাত পা মুখ বেঁধে ঘরের মধ্যে ঠেলে ফেলল আর বাইরে থেকে বিশাল তালা ঝুলিয়ে দিল। ঘরটা ছিল অদ্ভুত রকমের। ঘরের ভিতর সিঁড়ি নেমে গেছে অনেকগুলো, পাতাল ঘরের মতো। বলা যায় পাতাল প্রবেশ হলো আমার। নিচের ওই বরফ ঠান্ডা মেঝের ওপর পড়ে থাকলাম। ওইভাবে অন্ধকার ঘরে আমি খিদে তৃষ্ণায় কাতর হয়ে তিল তিল করে মৃত্যুর দিকে এগোতে লাগলাম। তবু আমি হার মানিনি। শ্বশুর ঠাকুর অবশ্য মাঝে দুদিন এসে আমাকে দেখে গেছেন, কিন্তু আমার মুখ থেকে কোনো কথাই বার করতে পারেননি। এইভাবে থাকতে থাকতে 8 দিন বাদে আমার মৃত্যু হলো। শেষ মুহূর্তে একটু জলের জন্য প্রাণটা হাহাকার করে উঠছিল, কিন্তু জলটুকু আমার জুটল না। তৃষ্ণায় ছাতি ফেটে যেত। অনেক অনেক কষ্ট পেয়ে মরতে হলো আমায় সেদিন। লোকে জানলো আমি অজিত বাবুর সাথে পালিয়ে গেছি। সেটা আমার শ্বশুরের নির্দেশে দাসীরা প্রচার করলো। একটা মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মরতে হলো আমায়। আমার স্বামী ফিরে এসে বোধহয় বিমলার মুখে সত্যিটা শুনেছিল, কিন্তু বাবার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার সাহস তার ছিল না। তিনি তাই নিরুদ্দেশ হয়ে গেলেন, আর কোনো দিন ফিরলেন না এই নিঝুম ঘরে। এতক্ষণ কথা বলে সুনয়না এবার থামল। শতরূপ সব ঘটনা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কিন্তু মণিময় সেন নাকি অদ্ভুতভাবে মারা গেছেন, তার মৃত্যুর কারণ কি? আমার মৃত্যুর বদলা নিয়েছিলাম। যে বছর বেঁচে ছিলেন উনি, ভয় আর আতঙ্ক ওনার নিত্য সঙ্গী ছিল। ডাকাতি করা তো দূর, ঘর থেকে বেরোতে ভয় পেতেন। আর শেষের দিকে তো মাথাটা খারাপ হয়ে গেছিল। এইভাবেই ওনার পাপের প্রায়শ্চিত্ত হয়েছিল। তবে আমার অতৃপ্ত আত্মার তো কোনো সদ্গতি হলো না। এই বাড়ির সর্বত্র তাই রাত হলেই ঘুরে বেড়াতে লাগলাম। বিখ্যাত সেন বাড়ি ভুতুরে বাড়ির আখ্যা পেল। আমার হাহাকার সবাই শুনতে পেত, যদিও কেউ জানবার বা বোঝবার চেষ্টা করেনি। যুগ যুগ ধরে একটা ঘরের ভিতর আমার কঙ্কালটা পড়ে আছে, আজও তেমন করেই। তোমার কথাগুলো এতদিনে কাউকে বলতে পারোনি? এত বড় একটা অন্যায় চাপা পড়েই থাকলো। শতরূপের কথা শুনে অদ্ভুতভাবে হেসে ওঠে সুনয়না। কে শুনবে আমার কথা? সবারই মনে বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমি কুলত্যাগিনী এক কলঙ্কিনী নারী। বলবার মতো কাউকে আমি পাইনি। সবাই খালি ভয় পেত আমায়। আর আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর কিছুকাল বাদেই ভাসুর ঠাকুর এ বাড়ি ছেড়ে কলকাতার বাসিন্দা হলেন পাকাপাকিভাবে। তারপর কেউ তো আসতো না এই বাড়িতে, সবাই ভয় পেত। কেউ কোনোদিন সত্যিটা জানার চেষ্টাই করেনি। কোন ঘরে তোমার মৃত্যু হয়েছিল? আমি দেখতে চাই একবার। এসো, আমার সাথে এসো। বলতে বলতে সুনয়না এগোতে থাকে, আর তার পেছনে পেছনে শতরূপ। সেই বিশাল তালাবন্ধ ঘরটার সামনে এসে দাঁড়াতেই ঘরের সেই তালাটা আজ নিজে নিজেই খুলে গেল। সুনয়না তার ভিতরে গিয়ে দাঁড়ালো। সেই অপরূপ সুন্দরী নারী
ধীরে ধীরে এক বিভৎস কঙ্কালে পরিণত হচ্ছে। তার সাথে শুরু হলো ভয়ঙ্কর সেই হাসি। শতরূপ আর সহ্য করতে পারল না, ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। ভোরের বেলা সৌনক আর মধুদা তাকে আবিষ্কার করে সেই তালাবন্ধ ঘরটার ভিতর, যদিও দরজাটা তখন হাট করে খোলা ছিল। না, কোনো ধনসম্পদ সেখানে নেই, শুধু ছিল এক অসহায় কলঙ্কিত নারীর কঙ্কালের অবশিষ্টাংশ, যা যুগ যুগ ধরে ওখানেই পড়ে আছে সবার দৃষ্টির আড়ালে। তখনও তার সারা গা জুড়ে অলংকার পড়ে আছে। এত বছর বাদে সেই আত্মা মুক্তি পেল। যেই বংশের দুর্দণ্ড প্রতাপ জমিদার তাকে একদিন অভিশপ্ত করেছিল, আজ সেই বংশেরই একজন যুবক মুক্ত করল তাকে। শুনছিলেন আজকের গল্প নিঝুম পুরীর ভয়। গল্প পাঠে আমি সায়ন, বড় কর্তা অর্ণব, লোক এবং মহাদেব সূর্য, শতরূপ তনয়, সৌনক এবং মধুদা দীপ্তদীপ, সুনয়না অঙ্কিতা, বিমলা এবং মানুদা সায়নিতা, শুভময় ব্রহ্মা, রতন এবং অজিতবাবু বাল্মীকি। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন, পোস্টার ডিজাইনে মোরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী সুদীপ্তা ঘোষকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।